উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর। কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা। বকেয়া মজুরি পরিশোধ সহ 9 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলে চলছে 72 ঘণ্টার ধর্মঘট। দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ, বিক্ষোভ। রাজউকের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে ফায়ার সার্ভিস। বনানীতে অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে উদ্যোগ নেয় সরকারকে অভিনন্দন মিডিয়া ব্যক্তিত্বদের। অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে ধরে রাখতে সরকারি বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুযোগ তৈরি করে দিয়ে দেশের কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণাও দেন তিনি। ফসলি জমি ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম এবং রাজধানীর উত্তরায় বিজেএমএ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরপর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরায় বিজেএমই এর নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে আমার, সামনে রোজা, এই চিনির সমস্যা যেন না হয়, তেলের সমস্যা যেন না হয়, সেটা একটু ভালোভাবে দেখবেন। এটা এই অনুরোধটা থাকলো আমার সবার কাছে, এই অনুরোধটা থাকবে যে সেই রোজায় যেন কোনো খাবার জিনিসের দাম না বাড়ে আর কোনো সংকট দেখা না দেয়। এখন তো একটু প্রস্তুতি নিলে সবাইকে ধন্যবাদ, কারণ বেসরকারি খাতকে আমরা সব থেকে গুরুত্ব দিই। বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে টানা 72 ঘণ্টা ধর্মঘটে দ্বিতীয় দিনেও 4 ঘণ্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন চট্টগ্রাম, খুলনা, যশোর অঞ্চলের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। পাটকল শ্রমিক লীগের ডাকে শ্রমিকরা কর্মস্থলে না যেয়ে ভোর 6টায় স্ব মিল গেটে সমবেত হন এবং বেলা 12টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ করে রাখেন। প্রতিনিধিদের তথ্যচিত্র আরো জানাচ্ছেন অভি ইসলাম। খুলনায় বুধবার ভোর 6টা থেকে শ্রমিকরা কর্মস্থলে না গিয়ে মিল গেটে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়কের রাজঘাটে অবস্থান নেন। এ সময় স্থানীয় নোয়াপাড়া শিল্প এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। একই দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রেলপথ অবরোধ করেন। মহাসড়কের কয়েকটি জায়গায় গাছের গুঁড়ি ফেলে এবং আগুন ধরিয়ে দেন তারা। এতে ঢাকা চট্টগ্রামে চলাচলকারী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। 3 মাস থেকে বেতন পায় না এবং আমাদের শ্রমিকদের 9 সপ্তাহ মজুরি নাই। 13 সালের জুলাই থেকে আমাদের শ্রমিকরা অবসরে চলে গেছে, এই পর্যন্ত গ্রেচুটির টাকা এবং পিএফের টাকা তারা পায়নি। রাজশাহীতে দিনের শুরুতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মচারী এবং কর্মকর্তাদের হয়নি, আমাদের 9 সপ্তাহ ওয়েজেস মানে মজুরি শ্রমিকদের হয় নাই। সিরাজগঞ্জের ভারতীয় জুট মিলের শ্রমিকরাও 72 ঘণ্টার ধর্মঘটে অংশ নেন। ফলে মিলের সব ধরনের উৎপাদন বন্ধ হয়ে যায়। অভি ইসলাম, টিভি। রাজধানীর বনানী কামাল আতাতুর্ক রোডের বহুতল ভবন পরিদর্শন করে তথ্য সংগ্রহ করছে রাজউকের প্রতিনিধি দল। সকাল থেকে এফআর টাওয়ারের পাশের ভবনের নকশা ও অনুমতিপত্র সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাজউক জোন 4-এর পরিচালক মামুন মিয়ার নেতৃত্বে পরিদর্শক দল। তথ্য যাচাই বাছাই শেষে অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। রাজউকের পাশাপাশি বনানী এলাকার অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিস। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। শিহাব, ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন শেষে কর্মকর্তারা কি বলছেন? আমরা সকাল থেকে সংগ্রহ করার যে টিমটি রয়েছে সেই টিমের সাথেই রয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ তার ঠিক
দক্ষিণ পাশের যে ভবনটি রয়েছে এটি হচ্ছে জীবন বীমা ভবন, সেই ভবনে আমরা রয়েছে। এটি অত্যন্ত জানেন যে এই ভবনটি অনেক প্রাচীন এবং পাকিস্তান আমলের এই ভবনটি, এবং আমার ঠিক পিছনে কয়েকজন রাজুকের কর্মচারী রয়েছেন, তারা কাজ করছেন। তারা আসলে এখানে ব্যবস্থাগুলো রয়েছে এবং ভবনের নকশা টকশা থেকে শুরু করে অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো রয়েছে সবগুলি আসলে এরা পরীক্ষা করে দেখছেন, এবং এই অতি জরুরি মুহূর্তে বা আবার যদি কখনো আগুন লাগে এই ভবনগুলোতে, সেগুলো যাতে মানুষ যাতে নিরাপত্তা মানুষের যাতে নিশ্চিত হয়, এবং এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য এখানে তারা কাজ করছে। তারা আসলে মূলত আমরা দেখেছি যে আসলে এখানে যে অতি জরুরি সিঁড়িগুলো আছে কিনা সেই বিষয়গুলো চেক করছে, এবং সিঁড়িগুলো মাপামাপির কাজও আমরা দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে ভবনটি আছে এই ভবনটি আসলে অনেক প্রাচীন একটি ভবন, প্রাচীন আমলের একটি ভবন, এবং এই ভবনটির রুম টুমগুলি অত্যন্ত বড় বিস্তৃত, যেগুলো আসলে আগের দিনের আমলের। ধন্যবাদ শিহাব। দর্শক, এতক্ষণ মতিঝিল থেকে জানাচ্ছিলেন শাহাবুদ্দিন শিহাব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দেশে প্রচারিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে কার্যক্রম শুরু হয় সরকারকে অভিনন্দন জানিয়েছেন টিভি চ্যানেল সংশ্লিষ্টরা। কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তির ফাঁদে পা না দিয়ে দেশের স্বার্থে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পুরোপুরি বাস্তবায়নের দাবি তাদের। আরো জানাচ্ছেন নাজিফ ফরাইজি। বিদেশি চ্যানেল প্রদর্শনের সময় বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ রেখে 2006 সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন করে সরকার। নিষিদ্ধ হওয়ার পরও 13 বছর ধরে তা মানা হচ্ছিল না। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ অপকর্ম করে আসছিল একটি চক্র। ফলে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার পাশাপাশি পাচার হচ্ছিল মোটা অঙ্কের অর্থ। টিভি চ্যানেলগুলোর ক্রমাগত আপত্তির মুখে অবশেষে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় আইনের বাস্তবায়ন। আইন মোতাবেক নোটিশ দিয়েছে, আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বেসরকারি টেলিভিশন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই বলেও মত তাদের। আমি মনে করি এই পদক্ষেপটি টেলিভিশন শিল্পের সুরক্ষার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। ফলে আমি অবশ্যই মাননীয় তথ্যমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই। এটি বহু আগে হওয়া উচিত ছিল, কিন্তু এতদিন হয় নাই, কিন্তু এখন হয়েছে। আমরা এটাকে ওয়েলকাম করি। বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির স্বার্থে এই আইনগুলি কার্যকর হওয়া অনেক আগে দরকার ছিল। 13 বছর পরে আইনের প্রয়োগ হচ্ছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এবং এই যে এতগুলো টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আছে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য, এই ব্যবসাটা করার জন্য কিন্তু তাদের বিজ্ঞাপনের প্রয়োজন আছে। বিদেশের যেই চ্যানেল আমাদের দেশে দেখানো হয় তারা কিন্তু একটি পয়সা পায়, কিন্তু আমাদের দেশের যে চ্যানেল আমাদের দর্শকদের দেখানো হয়, আমাদের দেশের চ্যানেল কিন্তু কোনো পয়সা পায় না। যখন দেশের বাইরে আমাদের টেলিভিশন প্রচার করছি, আমরা একটি সেকেন্ডও প্রচার করতে পারি না, আমাদেরকে ক্লিন ফিট দিতে হয়, এবং আমরা বিশাল বড় একটি অসম প্রতিযোগিতার মধ্যে চলছি। আমাদের টিভি চ্যানেলগুলো আজকে সিক হয়ে যাচ্ছে। আজকে 1.5 দশক ধরে আমরা এই প্রতিবাদ করছিলাম। ডক্টর হাসান মাহমুদের কাছে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উনি ব্যবস্থা নিয়েছেন, উনি আইনের প্রয়োগ করতে বলেছেন এবং উনি চিঠি দিয়েছেন। আমরা আশা করি যে এটা কার্যকর হবে। বিভিন্ন মিডিয়া লিখেছে, আমাদের কালের কণ্ঠ আমরা দেখছি, যেটা আমরা বারে বারে বলে আসছি, যে প্রায় 10,000 কোটি টাকা দেশের বাইরে প্রতি বছর চলে যাচ্ছে, এবং এই টাকাগুলো আমাদের টেলিভিশন চ্যানেলগুলো, আজকে টেলিভিশন চ্যানেল একটিও সিক হয়ে থাকে না যদি এই টাকাগুলো আমার দেশে ঢুকে। আমরা আমাদের টেলিভিশন চ্যানেলের সকল কর্মকর্তা, কর্মচারী এবং মিডিয়ার সকল সদস্যের পক্ষ থেকে আমি মাননীয় তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখা না গেলে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অস্তিত্বই হুমকির মুখে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। বিদেশি চ্যানেলে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তার মাধ্যমে বহু টাকা, কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। সেটি বন্ধ করার জন্যই সরকারের উদ্যোগ, এবং বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্যই উদ্যোগ। কেবল অপারেটরদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিদেশি যেই চ্যানেলগুলো বাংলাদেশে যারা নিয়ে আসেন, এটা আরেকটা পক্ষ, তারা কিন্তু কেবল অপারেটররা না, সেই পক্ষ সেখান থেকে তারা সুবিধা নিচ্ছেন, বিদেশি চ্যানেল টাকা দিয়ে এনে বাংলাদেশে প্রচার করছেন। অথচ আমরা 100-150 কোটি টাকা খরচ করে যে চ্যানেল প্রতিষ্ঠা করেছি, তাদের চ্যানেলগুলো আমরা বিনামূল্যে প্রচার করছি। এই সমস্ত বিদেশি চ্যানেল যারা বাংলাদেশে ফিট করছেন তারা হয়তো চেষ্টা করবেন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। সরকার কিন্তু একবারে বলেনি যে চ্যানেল বন্ধ করতে হবে, কিন্তু তারা এক ধরনের চাপ প্রয়োগের অপকৌশল হিসেবে চ্যানেলটা বন্ধ করবে। কিন্তু বন্ধ করে দিলে কি হবে? আমি মনে করি যে আমাদের দেশের মানুষের চ্যানেলগুলো বন্ধ হয়ে গেলে কিছুই হবে না।
দেশের টেলিভিশন শিল্পকে রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান গণমাধ্যম সংশ্লিষ্টদের। বাংলাদেশে যে সমস্ত পণ্য বিক্রয় হয়। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বিএসএমএমইউর চিকিৎসকরা তাদের পদ ধরে রাখার জন্য তার শারীরিক অবস্থা স্থিতিশীল দাবি করছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা না দিয়ে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলেও মনে করেন রিজভী। বলেন, কারাগারে সুস্থভাবে প্রবেশ করলেও এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে নয়াপল্টনে পবিত্র শবে মিরাজ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা যেটা বলে দিচ্ছেন, সরকার যেটা বলে দিচ্ছেন, সেই কথাই পিজির পরিচালক বলছেন। এই জন্যই বলছেন তার চাকরি রক্ষা করার জন্য। যিনি সুস্থ অবস্থায় হেঁটে হেঁটে কারাগারে গেলেন সেই গত বছর ফেব্রুয়ারি মাসে, আজকে তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে। আমাদের কাছে ভয় হচ্ছে যে সরকার কারাগারের মধ্যে তাকে চিকিৎসার নামে বা কিসের নামে অন্য কিছু করছেন কিনা, কোন স্লো পয়জনিং করা হচ্ছে কিনা, এটা এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আজ পবিত্র শবে মিরাজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে আজ বুধবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মিরাজ বা লাইলাতুল মিরাজ উদযাপিত হবে। ২৬ রজবের রাত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগৎ ভ্রমণের রাত। এই রাতে তিনি সপ্তম আকাশে ভ্রমণ করে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছিলেন এবং মুসলমানদের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে ফিরে আসেন। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই একটি পবিত্র ও ফজিলতপূর্ণ রাত। কাস্টমস কর্মকর্তা পরিচয়ে কয়েক কোটি টাকা হাতে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের 6 সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার রাতে রাজধানী মিরপুর এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার সকালে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই 6 প্রতারক কাস্টমসের গাড়ির লোগো, কর্মকর্তাদের পোশাক পরে কাস্টমস কর্মকর্তা সেজে মানুষকে চাকরি দেওয়ার নাম করে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত। অনেক সময় ভুয়া নিয়োগপত্র দিয়েও চাকরি প্রত্যাশী বেকারদের কাছ থেকে বিভিন্ন জেলায় দালালদের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যেত। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আলাদা সড়ক দুর্ঘটনায় নাটোরে শিশুসহ 2 জন নিহত হন। পুলিশ জানায়, গত রাত 2টার দিকে নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক এবং সিংড়া উপজেলার লালোর এলাকায় ট্রাক্টরে চাপায় সাবিহা নামে এক 7 বছরের শিশুর মৃত্যু হয়। চুয়াডাঙ্গার দামুরহুদার পোতারপাড়া গ্রামে ট্রলির চাপায় রায়হান আলী নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। যশোর বেনাপোল মহাসড়কে কালভার্টের গর্তে পড়ে মোস্তফা মাহমুদ সুমন নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। এছাড়াও খাগড়াছড়িতে যাত্রীবাহী বিআরটিসি বাস, মাল বোঝাই পিকআপ এবং কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন পথচারী নিহত হয়েছে। এই সময় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়। সকালে জেলা সদরের 0 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শরীয়তপুরে সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মার দুর্গম চরের 3টি ইউনিয়নে বিদ্যুৎ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক আদেশের পরেই বিদ্যুতায়নের জন্য তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ। এছাড়া চলতি মাসে দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর পাশাপাশি চরের মধ্যে একটি সাব স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। শরীয়তপুর প্রতিনিধি ইব্রাহিম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। শরীয়তপুরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চারপাশে পদ্মা মেঘনা বেষ্টিত ছোট বড় অসংখ্য চর। নড়িয়া থেকে ট্রলার ছাড়লে ওই পারে গিয়ে পৌঁছতে 2 ঘন্টা সময় লাগে। 70 বছরের বেশি সময় ধরে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এসব চরে পৌঁছায়নি বিদ্যুতের আলো। তবে এবার নড়িয়া উপজেলার নপাড়া ও চরাত্রা এবং ভেদরগঞ্জ উপজেলার কাছিকাটায় 3টি ইউনিয়নের বাতি জ্বলবে, তাই উচ্ছ্বাসিত স্থানীয় মানুষ। এই কাঠগুলো ফাড়াইতে আমাদের নড়িয়া যাইতে হবে না, আমাদের দেশে সমিল হইলে কাঠ ফাড়াইতে পারবো। আনন্দিত যে সূর্যের আলো থাকবে না, তারপর আমাদের ঘরে দিনের মতো উজ্জ্বল থাকবে। পোলাবানের জন্য, লেখাপড়ার জন্য অনেক সুবিধা আসবে। মিল ইন্ডাস্ট্রি হইলে বা কলেস্ট্রল হইলে আমাদের আলু রাখার সুবিধা হইব। আমরা মোটর দিয়ে পানি উঠাইতে পারবো, আমাকে খরচটা কমে যাবো। কারেন্ট আইতাছে তাই শুনলে আমাকে অনেক ভালো লাগতেছে।
অনেক খুশি লাগতেছে। এরই মধ্যে প্রায় 50 ভাগ কাজ সম্পন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। শরীয়তপুর থেকে পদ্মার চরের এই 3টি ইউনিয়নে দূরত্ব বেশি হওয়ায় বিদ্যুৎ নেওয়া হচ্ছে মুন্সিগঞ্জ থেকে। চারদিকে নদী বেষ্টিত চরাঞ্চল, নওপাড়ায় নির্মাণ করা হচ্ছে পল্লী বিদ্যুতের সাবস্টেশন। এরই মধ্যে শেষ হয়েছে জমি অধিগ্রহণ ও টেন্ডারের সব কাজ। বিদ্যুৎ দেওয়ার জন্য অলরেডি 50% কাজ, সার্ভের কাজ কমপ্লিট করা হয়েছে। আর নদীর ওই পারে কাজ টোটালি কমপ্লিট হয়েছে, ওই দিক দিয়ে কাজ চলতেছে। এদিকেও খুঁটি চলে আসছে। আমরা আশা করি যে এপ্রিল মাসের ভিতরেই হয়তো এই এলাকায় উদ্বোধন করা সম্ভব হবে। পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম বলেন, এসব এলাকার চারদিকে নদী হওয়ায় খুঁটির মাধ্যমে বিদ্যুৎ নেওয়া সম্ভব না, তাই সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সাবমেরিন কেবল দিয়ে একেবারে মুন্সিগঞ্জ থেকে আমরা সাবমেরিন কেবল দিয়ে আমরা চরাত্রা, নওপাড়া এবং কাছিকাটায় বিদ্যুৎ নিয়ে আসবো। কাজ চলছে, সাবস্টেশন হবে, শুনলে খুশি হবেন। এবং সেই সাবস্টেশন যে বিদ্যুৎ উৎপাদিত হবে সেটা শুধু এই 3 ইউনিয়নে নয়, এখান থেকে আমরা মুন্সিগঞ্জের শ্রীনগরেও এখান থেকে বিদ্যুৎ যাবে। কাজ শেষ হলে 20,000 পরিবার আলোর মুখ দেখার পাশাপাশি একটি ডক ইয়ার্ড গড়ে উঠবে বলে স্বপ্ন দেখছেন স্থানীয়রা। অভি ইসলাম, টিভি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ডাক্তার ও আইনজীবীদের আয়ের উপর ট্যাক্স দিতে নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে রাজস্ব ভবনে সম্মেলন কক্ষে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ডাক্তার ও আইনজীবীদের যেহেতু নির্ধারিত আয়ের বাইরে অতিরিক্ত আয়ের সুযোগ রয়েছে, তাই তাদের নৈতিকভাবে ট্যাক্স দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও প্রাক বাজেট আলোচনায় বেসরকারি মেডিকেলগুলোতে 15% ট্যাক্স মওকুফের দাবি জানান অ্যাসোসিয়েশনের নেতারা। অনেক ডাক্তার আছে যারা তার পুরা ইনকামই দেখায়, আবার অনেকে আছে টোটাল ইনকামের 1/4 হয়তো দেখায় না। কাউকে আমরা ধরতে পারি, আবার কাউকে ধরতে পারি না। তবে আমরা সকলের কাছেই একটা অনুরোধ রাখবো, বিশেষ করে ডাক্তার বা অন্যান্য পেশাজীবী আইনজীবী যারা আছে তাদের প্রত্যেককেই ডাকবো যে তারা যেন নৈতিকতা মেনে চলে। এবং দেশের সিনেমা হলগুলো যাতে বন্ধ না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার। তবে এই ব্যাপারে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন FTC-তে চলচ্চিত্র দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে শিল্পী সংকট কাটাতে হবে এবং মানব সম্পদ সিনেমা তৈরি করতে হবে, মানসম্মত সিনেমা তৈরি করতে হবে। এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির সদস্যরা শুটিং স্পট, অনুন্নত মানের যন্ত্রপাতি সহ FTC-র নানা সীমাবদ্ধতার কথা তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর। কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা। বকেয়া মজুরি পরিশোধ সহ 9 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলে চলছে 72 ঘণ্টার ধর্মঘট। দ্বিতীয় দিনে সড়ক অবরোধ, বিক্ষোভ। রাজুকের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে ফায়ার সার্ভিস। বনানীতে অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে উদ্যোগ নেয় সরকারকে অভিনন্দন। মিডিয়া ব্যক্তিত্বদের অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ। দুপুরের সংবাদ এই পর্যন্ত। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।